নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডি ইউনিক স্পোর্টস। তো ইস্ট বেঙ্গল কিন্তু টানা 3টে ম্যাচ হেরে ঘরের মাঠে খেলতে চলেছে শক্তিশালী কেরালা ব্লাস্টার্স। হ্যাঁ, শক্তিশালী বলা যায়, কারণ তাদের আক্রমণ বিভাগ বেশ শক্তিশালী। নড়বড়ে ডিফেন্স কেরালার রয়েছে, মাঝ মাঠেও দুর্বলতা রয়েছে, কিছু তাদের পরিকল্পনার পরিবর্তন হয়েছে, কাঠ সমস্যায় কিছু প্লেয়ার খেলতে পারবে না, তারপরও কিন্তু কেরালা বেশ কিছুটা শক্তিশালী। হেড টু হেডের রেকর্ড কি বলছে? ইস্ট বেঙ্গল কি পারবে কেরালাকে হারিয়ে ছন্দে ফিরতে? সমস্তটাকে নিয়েই কিন্তু আমরা কথা বলবো এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো ইস্ট বেঙ্গলের প্রধান যেটা সমস্যা সেটা হচ্ছে ইনজুরি। মিনি হসপিটাল নিয়ে অস্কারকে খেলাতে হচ্ছে প্লেইং 11-এ, যেখানে গুরুত্বপূর্ণ 5-6জন করে প্লেয়ার তারা থাকছে না, তাদের বাদ রেখে যা হোক করে একটা দল নামাতে হচ্ছে। বেঞ্চের অবস্থাও খারাপ। কেরালারও এরকম সমস্যা লাস্ট ইয়ার হয়েছিল, সেখান থেকে কিছুটা তারা কামব্যাক করেছে, কিন্তু কেরালা তাদের যে প্রধান হেড কোচ ছিল তাকে বিদায় জানিয়েছে। একজন টেম্পোরারি কোচ নিয়ে কিন্তু তারা বাকি সিজনটুকু কন্টিনিউ করবে এবং বেশ কিছু প্লেয়ার পরিবর্তন হচ্ছে। আমরা দেখলাম যে কিছুদিন আগে প্রীতম কোটাল তাকে ছেড়ে দেওয়া হলো, তার আগে প্রবীর দাসকে লোনে ছাড়া হয়েছে, আরও বেশ কিছু ইন্ডিয়ান প্লেয়ারকে ছাড়া হয়েছে, বিদেশি কিছু পরিবর্তন হয়েছে। তো সব মিলিয়ে মিশিয়ে কিন্তু কেরালাও ঠিকঠাকভাবে তারা ছন্দে নেই এবং তারা আইএসএল এর শুরুটা ভালো করলেও কিন্তু তারা পর পর ম্যাচ হারছে, পয়েন্ট নষ্ট করছে, জেতা জায়গা থেকে গিয়ে ম্যাচ ড্র করে ফেলে, কিন্তু তারাও বেশ কিছুটা চাপে রয়েছে। তো হাড্ডাহাড্ডি ম্যাচ কিন্তু এটা হতে চলেছে। পয়েন্টের তফাৎ কিছুটা রয়েছে দুটো দলের মধ্যে, কিন্তু খেলা নিয়ে যদি বলো তো ইস্ট বেঙ্গলের কিন্তু ডিফেন্স কেরালার থেকে কিছুটা ভালো, কারণ কেরালা যেভাবে তাদের ডিফেন্সে এবারে সমস্যা হয়েছে, কখনোই কোনো প্লেয়ারকে দেখে মনে হয়নি যে তারা খুব ভালো করতে পারে। অনেকগুলো অপশান ট্রাই করে দেখা হয়েছে, কিন্তু কোনো অপশানই কেরালার জন্য ক্লিক করেনি। তারা যেখানে মোটামুটি 27টা মনে হয় গোল করেছে, 26টা গোল হজম করেছে। তো তার থেকেই বোঝা যাচ্ছে তাদের ডিফেন্সের অবস্থা খুবই খারাপ। মিলোস কিছু ম্যাচে ভালো খেলছে, কিছু ম্যাচে কাট খেয়ে যাচ্ছে, একটু মাথা গরম করে ফেলছে। তার পাশে হার্মিপাম রুইপা কিছু ম্যাচে খুব ভালো খেলছে, কিছু ম্যাচে তাকে বেঞ্চে রাখা হচ্ছে, প্রীতমকে সুযোগ দেওয়া হচ্ছে। প্রীতমও ওই একই ব্যাপার, ধারাবাহিকতার অভাব। দুটো সাইড ব্যাক, কখনো সন্দীপ, কখনো নৌচা, কখনো আইভান, যাকেই সুযোগ দিচ্ছে খুব একটা কেউ মানিয়ে নিতে পারছে না। তো সাইড ব্যাকদের তো প্রচুর সমস্যা কেরালাতে রয়েছে, এবং যারা দুজন পারফেক্ট সেন্টার ব্যাক খেলছে তাদের মধ্যেও কিন্তু কিছুটা বোঝাপড়ার অভাব লক্ষ্য করা যাচ্ছে। বিশেষত যখন হার্মিপাম এবং ওই জায়গায় মিলোস খেলছে, সেই জায়গায় কিন্তু তাদের বোঝাপড়ার অনেকটা ভুল হচ্ছে। নিজেদের মধ্যে ঠিকঠাকভাবে যেন সেই ব্যাপারটা ক্লিক করছে না এই বছর, যেটা লাস্ট সিজনে আমরা দেখেছিলাম বেশ ভালো ক্লিক করছিল। মিলোস এবং হার্মিপাম রুইভা খুব ভালো ডিফেন্স করছিল, সেই জায়গাতে তাদের সমস্যা হচ্ছে। মাঝ মাঠেও কিন্তু লুনা প্রথম দিকে সে অ্যাভেলেবেল ছিল না, আস্তে আস্তে লুনা ফিরেছে, লুনা ছন্দে এসে গেছে। ভিভিনের ক্ষেত্রেও ব্যাপারটা তাই, ভিভিনও কিন্তু ছন্দে এসে গেছে, কিন্তু এখনো পর্যন্ত ঠিক ওই যে ব্লকার জিকসান যেই জায়গাটায় খেলতো, সেই জিকসানের জায়গায় তারা ঠিকঠাকভাবে কোনো প্লেয়ারকে ব্যবহার করতে পারছে না। কোনো সময় ড্যানিশ ফারুক রয়েছে, কোনো সময় ফ্রেডি রয়েছে, কিন্তু জিকসান যেইভাবে মাঝমাঠটাকে কন্ট্রোল করতো, সেই কন্ট্রোলটা তারা অনেকটাই হারিয়েছে। যদি উইঙ্গারদের নিয়ে কথা বলি তো উইং পজিশনেও কিন্তু তারা রাহুল কেপিকে ছেড়ে দিয়েছে। সেই জায়গাতে কিন্তু কোরো নিজেকে অনেকটা মানিয়ে নিয়েছে। কোরো খুব সম্ভবত 6টা অ্যাসিস্ট করে ফেলেছে, দারুণ কিন্তু খেলছে, খুব বাচ্চা ছেলে, 18-19 বছর বয়স। সেখান থেকে কোরো নিজেকে খুব ভালো ডেভেলপ করেছে। অপরদিকে নোয়া, যেই নোয়াকে আমরা লাস্ট সিজনেও দেখেছিলাম যে প্রচণ্ড ভয়ঙ্কর নোয়া, সেই নোয়াকে যেন কিছুটা হলেও শেখি লাগছে, যে খুব যে ছন্দে রয়েছে সেরকমটা নয়। বারবারই কিন্তু সহজ বল লুজ করে ফেলছে। সেকেন্ড স্ট্রাইকার হয়ে যেত আগে নোয়া, সেরকম সেকেন্ড স্ট্রাইকার হিসাবে তাকে বেশিরভাগ ব্যবহার করা যাচ্ছে না, তাকে মূলত উইঙ্গার হিসাবেই খেলতে হচ্ছে। আপফ্রন্টে কোয়ামে পেব্রা কিছু ম্যাচে জ্বলে ওঠে, জ্বলে উঠলে মানে একাদমে ম্যাচ শেষ করে দেয়, কিছু ম্যাচে আবার মানে একদম হতাশাজনক পারফরমেন্স করে। সেই জায়গায় তাদের নতুন যে স্ট্রাইকার সে মোটামুটি খেলে। ওভারঅল দেখতে গেলে টিমটার অবস্থা যে খুব ভালো সেরকম নয়। তো এই জায়গা থেকে তারা অ্যাওয়ে ম্যাচ খেলবে এবং তাদের জন্য অ্যাওয়ে ম্যাচটা কিন্তু কঠিন হবে। এবার যদি আমরা আইএসএল এর হেড টু হেডের রেকর্ড নিয়ে কথা বলি, এখনো পর্যন্ত কেরালা এবং ইস্ট বেঙ্গল
টোটাল 9 বার মুখোমুখি হয়েছে, সেখানে কিন্তু কেরালার পাল্লা বেশ কিছুটা ভারী। তারা 4 বার জিতেছে, ইস্ট বেঙ্গল কিন্তু মাত্র 2 বার জিততে পেরেছে, আর বাকি 3টে ম্যাচ ড্র হয়েছে। এবং যদি আমরা গোলের কথা বলি তো সেক্ষেত্রে কেরালা কিন্তু টোটাল 13টা গোল করেছে এবং ইস্ট বেঙ্গল কিন্তু সেই জায়গাতে গোল করেছে 11টা। তো দুটো দল মোটামুটি গোল ঠিকঠাকই করে, কিন্তু ইস্ট বেঙ্গলের রেকর্ড খারাপ। আর লাস্ট ম্যাচ নিয়ে যদি আমরা কথা বলি, 2-1 গোলে ইস্ট বেঙ্গল হেরে গিয়েছিল। পিভি বিষ্ণু একটা গোল করেছিল, ভালো গোল ছিল, আর ওই জায়গাতে কোয়ামে পেবরা গোল করেছিল, নোয়া গোল করেছিল। তো তারা কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য ডেঞ্জার ক্রিয়েট করতে পারে, এবং যেই প্লেয়ারটাকে আমার মনে হয় যে ইস্ট বেঙ্গলের জন্য সব থেকে চ্যালেঞ্জ হতে পারে সেটা হচ্ছে অন্য কেউ নয়, লুনা। লুনা যেভাবে মাঝমাঠ কন্ট্রোল করে, সেই মাঝমাঠটা ইস্ট বেঙ্গলে কন্ট্রোল করার লোক নেই। সাউল নেই, আনোয়ার নেই, তারা দুজনে অন্তত মাঝমাঠে ভরসা দিচ্ছিল। হ্যাঁ, সৌভিক জিকসান মাঝমাঠে হয়তো খেলবে, কিন্তু ওই যে প্লে মেকার হিসাবে যে খেলাটা, সেই খেলাটা কিন্তু অনেকটাই ভালো করে লুনা। সেই জায়গায় ইস্টবেঙ্গল কিন্তু কিছুটা পিছিয়ে থাকবে। আর অবশ্যই নোয়া যেরকম ছন্দে রয়েছে, যদি নোয়াকে একটুও স্পেস দেওয়া হয় সে কিন্তু ভালো কিছু করতে পারে। তো নোয়া এবং লালচং নুঙ্গার অ্যাটাক কিন্তু আমরা বারবারই দেখতে পাবো। অপরদিকে কোরো রয়েছে, এবং ইস্টবেঙ্গলের সাইড ব্যাকে খুব সম্ভবত এই ম্যাচে আমরা নিশু কুমারকে দেখতে পাবো। তো নিশু কুমারের সঙ্গে কোরোর একটা লড়াই কিন্তু আমরা দেখতে পাবো, এবং অবশ্যই গোলের তলায় গিলের উপর কিন্তু একটা চাপ বারবারই রাখবে কেরালা, কারণ কেরালা অ্যাওয়ে ম্যাচ খেললেও তাদের কাছে হারানোর কিছু নেই। তারা চেষ্টা করবে যে এই ম্যাচে বেশ কিছুটা প্রেসার করা ইস্টবেঙ্গলের উপর এবং অ্যাওয়ে ম্যাচ থেকে পয়েন্ট পাওয়ার। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের ডিফেন্সকেও কিন্তু বেশ কিছুটা ভালো খেলতে হবে, এবং যেই জায়গাতে ইস্টবেঙ্গলের ভালো করতে হবে ইস্টবেঙ্গলের ফিনিশিংয়ের ভাই খুব অভাব। ইস্টবেঙ্গলের যারা মানে উপরের দিকে খেলছে, ডিমি একদমই ছন্দে নেই। কেরালার ডিমি আর ইস্টবেঙ্গলের ডিমির মধ্যে জাস্ট আকাশ আর পাতালের তফাৎ হয়ে গেছে। সেই জায়গাতে ডিমিকে কিন্তু ভালো কিছু করতে হবে। এই রকম ভাবে খেললে, দিনের পর দিন হতাশ করলে কিন্তু হবে না। সেই জায়গায় ডিমিকে ভালো কিছু করতে হবে এবং ডিমিকে ছন্দে ফিরতে হবে। তার সাথে সাথে আমরা যদি বলি যে প্লেয়াররা মোটামুটি এখনো ছন্দে আছে কিন্তু ঠিকঠাক ভাবে তারা মানিয়ে নিতে পারছে না, সেই জায়গায় যেমন মহেশ, তাদের একটু ফর্মে ফিরতে হবে। ক্লেটনকে ভাই বেঞ্চে রাখাই ভালো। সেই জায়গায় যদি রিচার্ড খেলে, রিচার্ড অনেকটা মানে ভালো খেলেছে, আশা করি হোম ম্যাচে আরো ভালো খেলবে রিচার্ড। আর যদি আমরা কেরালার বেস্ট প্লেইং 11 নিয়ে কথা বলি, তো গোলকিপার পজিশনে অবশ্যই সচিন সুরেশ শুরু করবে। সেন্টার ব্যাকে কিন্তু আমরা দেখতে পাবো মিলজের সঙ্গে হার্মিপাম রুইভা, সাইড ব্যাকে সন্দীপ সিং, অপর দিকে রয়েছে নৌচা সিং। মাঝ মাঠের কথা যদি বলি আমরা, সেখানে ফ্রেডি এবং ভিভিনকে রেখেই আপ ফ্রন্টে মানে স্ট্রাইকার পজিশনে 3জন প্লেয়ারকেই রাখা হবে। সেই জায়গাতে কোয়ামে পেবরাকে একদম সিঙ্গেল স্ট্রাইকার করে, লুনাকে কিছুটা অ্যাটাকিং পজিশনে এবং কোরোকে একদিকে উইংয়ে রেখে অপর দিকে কিন্তু নোয়াকে রাখা হবে। তো এরকমই মোটামুটি পরিকল্পনায় যাবে। আর ইস্ট বেঙ্গলের লাইন আপ নিয়ে এখনই বলার মতন কিছু জায়গা নেই, কারণ হচ্ছে ইস্ট বেঙ্গল আজকে হয়তো ট্রেনিং সেশনে নামবে, এবং যেমন লাস্ট ম্যাচে হেক্টর খেলতে পারেনি, যদি সে ফেরে বা কিছু প্লেয়ার যদি ইনজুরি কাটিয়ে ফেরে, তো সেই জায়গায় ইস্ট বেঙ্গলের লাইন আপেও হিউজ পরিবর্তন হবে। সেই নিয়ে পরে আলোচনা করা যাবে। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে পারো। চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।